দর্শক আসসালামু আলাইকুম। এখন বাজে রাত 2:50। আমরা যাচ্ছি বাইক নিয়ে সি অফ ক্লাউড দেখতে। আমরা এখন ঠিক হোটেলের নিচে আছি। আমাদের হোটেলের যে মালিক তার বাইক রেন্টে নিয়েছি আমরা 24 ঘন্টার জন্য। সেই বাইক নিয়ে এখন আমরা 30 কিলোমিটার জার্নি করে যাব হলো সি অফ ক্লাউড দেখতে। এই যাত্রাপথটা যে কি পরিমাণ এক্সাইটেড ছিল, আজকে সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে এত সুন্দর সুন্দর প্রকৃতি, ঝর্ণা এবং সি অফ ক্লাউড আপনাদের সাথে শেয়ার করব যে এই ভিডিওটি অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। এই যে দেখুন, আমরা অলরেডি পৌঁছায় গেছি। সকালে হতে শুরু করেছে, এখনও কিন্তু সূর্য ওঠেনি। তো গতকালকে রাতে আমরা যেটা করেছিলাম, আমাদের পুরো রাস্তার ম্যাপটা আমরা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, কারণ ফিলিপিনে কিন্তু মোবাইল নেটওয়ার্ক পাহাড়ি এরিয়ায় একদমই পাওয়া যায় না। যখন কোনো ছোটোখাটো গ্রাম দেখতে পাওয়া যায়, ঠিক সেখানেই একটু করে নেটওয়ার্ক পাওয়া যায়। তো সেভাবেই ম্যাপ দেখে দেখে আমরা আগাচ্ছিলাম এবং সি অফ ক্লাউড পর্যন্ত আসি। তখন আমাদের বাজে রাত 4টা। তো 1 ঘন্টার মধ্যে যে আমরা পৌঁছায় যাব সেটা কিন্তু আমরা একদম বুঝতে পারিনি। এবং আসার পথটা যে কি পরিমাণ ভয়ঙ্কর ছিল, এই পুরোটা 30 কিলোমিটার রাস্তায় আমরা কোনো মানুষজনের গাড়ি পাইনি। এবং রাস্তায় আমরা একটা ছোট বাচ্চাকে দেখেছি, কিন্তু বিপ্লব দেখেছে বড় কেউ রাস্তা দিয়ে হাঁটছে, কিন্তু আমি কিন্তু একটা ছোট বাচ্চাকে দেখেছি। পুরো রাস্তায় আমি দোয়া পড়তে পড়তে এসেছি যে আল্লাহ যেন এবারের মতো বেঁচে যাই। তো ফাইনালি যখন আমরা সি অফ ক্লাউডের এখানে চলে আসলাম, সেখান থেকে ইন্ডিকেট দিয়ে দেখাচ্ছিল যে আরও ভিতরের দিকে যেতে হবে, কিন্তু তখন প্রচণ্ড অন্ধকার এবং রাস্তায় কোনো লাইট ছিল না। আমি যে আসলে পুরো রাস্তা প্রচণ্ড ভয় পেয়েছি তা কিন্তু আমি একবারও আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করিনি, এবং সেও যে ভয় পেয়েছে সেও কিন্তু সেটা শেয়ার করেনি। এরপরে সি অফ ক্লাউডতে যখন আমরা পৌঁছাচ্ছিলাম, তার ঠিক 5-6 মিনিট পেছনের দিকে গেলেই একটা ছেলে আর একটা মেয়েকে আমি মোবাইল টিপতে দেখেছিলাম, এবং সেখানে দেখাচ্ছিল যে কিছুটা ক্যান্টিনের মতো, মানে সকালবেলা নাস্তা করার মতো জায়গা। তো আমি তখন বললাম যে চলো, যেহেতু সূর্যের আলো ফোটেনি, আমরা ওখানে যেয়ে নাস্তা করি। তো পরে ওখানে আমরা যখন গেলাম, যাওয়ার পরে দেখি আসলে ওটা কোনো নাস্তা করার বা খাওয়ার জায়গা নয়, ওটা আসলে কারো একটা কফিন। এটা দেখার পরে আমরা আরও বেশি ভিতরে ভিতরে ভয় পেয়ে যাই, কিন্তু ওই মুহূর্তে ওটাই আমাদের জন্য সবচেয়ে সেফ প্লেস ছিল, কারণ আর কোথাও কোনো লোকজন ছিল না। তো এরপরে আমরা যেই বসলাম তার ঠিক 5 মিনিটের মধ্যেই কারেন্ট চলে গেল, এবং কারেন্ট চলে যাওয়ার পরে আমরা এত বেশি ভয় পেলাম যে আমার হাজবেন্ড তার বাইকের লাইটটা জ্বালায় রাখলো। ঠিক 1 ঘন্টা পরে আমাদের মনে হলো যে এখন আমাদের 5টা বাজছে, আমাদের এখন যাওয়া উচিত। ঠিক তখনই যখন বাইক স্টার্ট করব, বাইক আর স্টার্ট নিচ্ছিল না, কারণ এতক্ষণ লাইট জ্বালানো থাকার কারণে ব্যাটারি ড্যাম হয়ে গিয়েছে। তো সব মিলায় এই পাহাড়ের উপরে আমাদেরকে বাইকটা ঠেলে ঠেলে ওঠাতে হয়েছে। এরপরে একটা জায়গায় আমরা বাইকটাকে পার্ক করে রেখেছি, এবং এর মাঝে আমাদের হোটেল মালিককেও আমরা ফোন দিয়েছি, কারণ আমরা যদি যেতে না পারি সে যেন আমাদেরকে এসে পিক করতে পারে। তো যাই হোক, এই সব কিছু ভেজাল শেষ করে ফাইনালি যখন এই সুন্দর সূর্য উদয়টা দেখলাম এবং এই সি অফ ক্লাউড দেখলাম, পাহাড় দেখলাম, আসলে তখন যে কি পরিমাণ ভালো লাগছিল এবং শান্তি লাগছিল তা আসলে বলার উপায় নেই, যে আসলে আমরা কতটা রিস্ক নিয়ে এখানে এসেছি এটা দেখতে। একটা অজানা দেশে আমরা এতটা রিস্ক নিয়ে এখানে এসেছি। যাই হোক, আমার কাছে মনে হয়েছে এই রিস্কটা সম্পূর্ণ সার্থক, এবং আমাদের ট্যুরের সবচেয়ে স্মরণীয় একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে চিরজীবন থেকে যাবে। তো যাই হোক, সেখান থেকে আমরা চলে যাব এখন একটা ওয়াটারফল দেখতে। বহল শহর থেকে কিন্তু আমরা এখন বেশ দূরে। তো আমরা ভাবলাম এখানে যেহেতু সি অফ ক্লাউড দেখবো, তাও পাশাপাশি এখান থেকে কাছে যেটা হয় সেরকম কোনো একটা জায়গা ঘুরে দেন আমরা 12টার মধ্যে ব্যাক করে আমাদের হোটেল চেক আউট করে ওখান থেকে আমাদেরকে চলে যেতে হবে বহল সেন্টারের দিকে। তো এজন্য আমরা খুব সকাল সকাল বের হয়ে গেছি। এখন বাইক নিয়ে আমরা যেখানে যাচ্ছি সেটা অলমোস্ট 60 কিলোমিটার।
তো এই 60 কিলোমিটার আমাদেরকে যেতে হবে এবং আসতে হবে 12টার মধ্যেই, কারণ আমাদেরকে চেক আউট করতে হবে। যাই হোক, এই অচেনা পথ ধরে যে আগাচ্ছিলাম এবং মনে হচ্ছিল যে মেঘের মধ্য দিয়ে বাইক চালাচ্ছিলাম, আর যেহেতু এখন খুব সকাল 7টা বাজে কেবল, তো আমাদেরকে আসলে ভীষণ ভালো লাগছিল। হালকা হালকা একটা ঠান্ডা বাতাস ছিল সকালের এবং খুব সুন্দর লাগছিল। যদিও ফিলিপিনের আসলে রাস্তাঘাট আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু কিছু কিছু জায়গায় এতটা কাঁচা ছিল যে বাইক থেকে নেমে তারপর আবার উঠতে হয়েছে, এরকম অবস্থা হয়েছে। তো যাই হোক, আর যখন আমরা হচ্ছে ওয়াটারফলের কাছাকাছি ঠিক 3-4 কিলোর মধ্যে, ও মাই গড, মানে রাস্তা প্রচণ্ড খারাপ ছিল। মানে বাইক আমাদেরকে অলমোস্ট ঠেলে ঠেলে উঠাতে হয়েছে। তো এরপরে আমরা এই ওয়াটারফলে চলে আসি এবং যে ওয়াটারফলের ম্যানেজমেন্টের টিকিটের কাউন্টারে যে ছিল, সে যখন শুনলো যে আমরা বাংলাদেশ থেকে এসেছি, সে বলল এই ওয়াটারফলটা দেখতে কোনো বাংলাদেশি আগে কখনো আসেনি। আসার পরে আসলে বুঝতে পেরেছি যে কেন আসেনি, কারণ এটা বহল সিটি সেন্টার থেকে অনেক দূরে এবং রাস্তাও খুবই খারাপ। তো বহলের আশেপাশে 4-5 কিলোমিটারের মধ্যে অনেক ওয়াটারফল আছে, সবাই হয়তো সেখানেই যায়, এখানে খুব কম লোকজন আসে। তো যাই হোক, এই জন্যই আমাদের আরও বেশি ভালো লেগেছে, কারণ এখানে খুব কম লোকজন ছিল। তো আমাদের সাথে একজন গাইড দিয়ে দিয়েছি, সেই গাইড আমাদেরকে নিয়ে যাচ্ছিল হচ্ছে ওয়াটারফলের পুরোটা ঘুরে দেখাতে এবং পুরোটা সময় সে আমাদের সাথেই থাকবে। তো যাই হোক, তো এই তো আমরা ওয়াটারফলের কাছে এসেছি এবং ওয়াটারফলটা কিন্তু অনেক অনেক সুন্দর। এবং আমি যতটুকু জানি যে ফিলিপিনের সবচেয়ে উঁচা যে ঝর্ণাগুলো আছে তার মধ্যে এটা একটা। যদি কেউ বহলে বেশ কিছুদিন থাকেন তাহলে আমি সাজেস্ট করব অবশ্যই এখানে আসতে। এই ওয়াটারফলটা কিন্তু ভীষণ সুন্দর। তো যেহেতু আমরা অনেক রাতে বের হয়েছি আসলে, তারপরে আর হোটেলে ব্যাক করা হয়নি, তাই আসলে কোনো প্ল্যান ছিল না যে ওয়াটারফলে নামবো, বা আমরা ভাবতেও পারিনি যে নামার অপশন থাকবে বা এত কোম্পানি থাকবে। তো যাই হোক, আমার খুব নামতে ইচ্ছা করলেও আসলে কোনো উপায় ছিল না, কারণ কোনো কাপড় চোপড় নিয়ে আসিনি। কিন্তু বিপ্লব নেমেছে, ও হচ্ছে খুব মজা করে এনজয় করেছে ওখানে কিছুক্ষণ। তো আমি চুপ করে পা নামিয়ে বসেছিলাম আর কি করব। তো যাই হোক, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এখানে। তো আজকের দিনটা কিন্তু আমাদের জন্য ভীষণ লম্বা হতে যাচ্ছে, কারণ এই ওয়াটারফল থেকে এরপরে হচ্ছে আমরা যাব একটা রাইস ট্রেস দেখতে। এই ওয়াটারফল থেকে মাত্র 3-4 কিলোমিটারের মধ্যে ওই রাইস ট্রেসটা আছে। এরপরে হচ্ছে আমরা ওখান থেকে আবার ব্যাক করব আমাদের হোটেলে, চেক আউট করে দেন আমাদেরকে বহল শহরে যেতে হবে এবং ওখানে যাওয়ার পরে বাকি অ্যাক্টিভিটিসগুলো করতে হবে। তো যাই হোক, বিশাল লম্বা একটা দিন হতে যাচ্ছে, তাই আজকের এই দিনটাকেও কিন্তু আমি 2 ভাগে ভাগ করে দিব। আজকে প্রথম পর্বটা আপলোড করলাম, নেক্সটে আবার দ্বিতীয় পর্বটা আপলোড করব। আর আমার ফিলিপিনের আগের ব্লগগুলো যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ফিলিপিন আসলে ছবির মতো সুন্দর একটা দেশ। মানে বাইকে করে আসতেও এত ভালো লাগছিল যে কি বলবো। এই যে দেখুন, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এরকম সারি সারি নারকেল বাগান, প্লাস হচ্ছে রাইস ট্রেস, এবং খুবই ভালো লাগছিল আসলে। তো সবসময় তো আসলে বাইকে উঠে ভিডিও করাটা ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য, আর আমরা খুব ভয় পাচ্ছিলাম কারণ রাস্তাগুলো আসলে এত স্মুথ না। তো ফিলিপিনে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে বাইক নিতে হবে। আপনি 24 ঘন্টার জন্য বাইক নেবেন এবং তারপরে আর কোনো টেনশন নেই। যদিও সকালবেলা আমাদের বাইক স্টার্ট নিচ্ছিল না, কিন্তু ওখানে সি অফ ক্লাউডে কিছু স্থানীয় লোকজন আছে যারা কোনোভাবে বাইকটা আর কি স্টার্ট নিয়েছে এবং নেওয়ার পরে সেটাকে অনেকক্ষণ চার্জে দিয়ে দেন হচ্ছে আমরা বের হয়েছি। এজন্য আমাদের হোটেল যেহেতু 12টার সময় ছাড়ার কথা ছিল, কিন্তু আমাদের হোটেল মালিক কনসিডার করেছে, কারণ আমাদের যেতে যেতে দুপুর 2টা হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই তো রাইস ট্রেসে চলে এসেছি এবং এখানে আসার পরে প্রচণ্ড মেঘ কালো করে এসেছে এবং আমাদের মনে হচ্ছে যে 2-3 ঘন্টা বৃষ্টি থামবে না, যার কারণে আমরা এখানে বেশিক্ষণ সময় স্পেন্ড করিনি। তাড়াতাড়ি করে অ্যাটলিস্ট আমরা চাচ্ছিলাম যে কাঁচা রাস্তাটা আমরা পার হয়ে এখানে এসেছি, সেই কাঁচা রাস্তাটা যেন আমরা বৃষ্টি আসার আগেই পার হতে পারি, কারণ তা না হলে কিন্তু
প্রচণ্ড এক তো আমরা বৃষ্টির কারণে আটকায় যাব, 2 হচ্ছে কাঁচা রাস্তায় কিন্তু বাইক চালানোটা ভীষণ রিস্ক হয়ে যাবে। তো সব মিলায় আসলে এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের আমাদের এই ফিলিপিনের ব্লগগুলো কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন। বাই বাই সবাইকে।